রাস্তার ধারে খালি জমি, রেল লাইন ও জলাশয়ের পাশে দ্রুত ছড়িয়ে পড়ছে পার্থেনিয়াম আগাছা। বর্ষাকালে এর বিস্তার আরও বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। মধ্য ও দক্ষিণ আমেরিকার এই বিদেশি আগাছা গত শতাব্দীতে ভারতে প্রবেশ করে এবং বর্তমানে অন্যতম আক্রমণাত্মক আগাছা হিসেবে পরিচিত। একটি গাছ থেকেই হাজার হাজার বীজ উৎপন্ন হয়, যা বাতাস, বৃষ্টি, যানবাহন ও মানুষের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফুলের রেণু অ্যালার্জি, ত্বকের চুলকানি, শ্বাসকষ্ট, হাঁপানি ও চোখের জ্বালার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। পাশাপাশি কৃষি জমির উর্বরতা ও স্থানীয় উদ্ভিদদের বৃদ্ধিতেও ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের পরামর্শ, ফুল ও বীজ হওয়ার আগেই গ্লাভস, মাস্ক ও পূর্ণ হাতা পোশাক পরে শিকড় সহ গাছ নিরাপদে তুলে ধ্বংস করে দিতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং প্রয়োজনে কৃষি ও পরিবেশ দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণই এই আগাছা বিস্তার রোধের কার্যকর উপায়। এখন শুনুন এ বিষয়ে কি জানালেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ডক্টর জীবন কুমার পাল এবং গোঘাট ১ নম্বর ব্লক কৃষি দপ্তরের টেকনোলজি ম্যানেজার শেখ শামীম আহমেদ। চারিদিকে যেভাবে পার্থেনিয়াম গাছ বাড়ছে, তা এই পার্থেনিয়াম গাছের এর জন্মটা কোথায়? আমাদের কি এই গাছ কি ভারতীয় না বাইরে? পার্থেনিয়াম গাছটা হলো মূলত এটা আমাদের দেশের গাছ নয়, এটা হলো আমেরিকাতে জন্ম। আমেরিকার বিভিন্ন অঞ্চল এবং ট্রপিক্স আমেরিকা, সাউথ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, এই সমস্ত জায়গাতে এই গাছটা জন্ম হয়। তারপরে সেখান থেকে ওই জামাইকা, সেইখানে সেই দেশেতে ওই গাছটা স্প্রেড হয়, মানে ওটা ডকুমেন্টেড হয়, মানে ফার্স্ট জানা গেল। এবং এই গাছটা বহুদিনের পুরনো, এর সমস্ত ইতিহাস। কিভাবে ছড়িয়ে পড়লো ভারতে? হ্যাঁ, এইটা ছড়ালো হলো তোমার ওই যে কন্টামিনেটেড গ্রেন হিসেবে, মানে কি কোনো খাদ্যশস্য এক দেশ থেকে আর এক দেশে যে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্ট হয়, সে জাহাজের মাধ্যমেই হোক বা কোনো ট্রান্সপোর্ট যে সমস্ত আছে দেশের বিদেশের যাতায়াতের এয়ারপোর্টে, সেই সমস্ত জায়গা থেকে ওই গাছের সিডস এই সমস্তর মধ্যে মিশে গিয়ে বাতাসের দ্বারা সেইটা আমাদের দেশে এসে গেছে। পরিবেশের পক্ষে গাছটা কতটা ক্ষতিকর? পার্থেনিয়াম গাছটা ক্ষতিকর বলেই আমরা জানি, এবং বিজ্ঞানীরাও বা বটানিস্ট বা এনভায়রনমেন্টালিস্ট যারা এই সমস্ত পরিবেশ নিয়ে কাজকর্ম করেন এবং গাছটার ওপর মূলত কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞানী, সেখান থেকে জানা গেছে গাছটার যে পরাগরেণুগুলো হয়, গাছটার দেখবে যে ফ্লাওয়ারিং সিজনে এই এখনও একটু ফ্লাওয়ারিং হচ্ছে, ছোট ছোট গাছ একটু বড় হলে তার মাথায় ঝুঁটির মতন, মানে গাঁদা ফুলগুলো যেমন বড় ঝুঁটি আর এগুলো ছোট ছোট ঝুঁটি, যেটাকে আমরা হেড বা ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স বলি, সেই সাদা ঝুঁটিগুলো ফুল থেকে সিডস হয়। সেই সিডসগুলো খুব মাইনিউট, ছোট সাইজের, এবং ওই সিডের দ্বারা এই সমস্ত স্প্রেড হয় গাছটা। আর ওই ফুলের যে পরাগরেণুগুলো, সেই পরাগরেণুগুলো মানুষের একটু ক্ষতি করে। ক্ষতি করে যেগুলো জানা গেছে বা সত্যি হয়, যারা একটু সাসেপ্টেবল পারসন, মানে যাদের একটু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সব মানুষেরই তো আর রোগ হয় না, তো যাদের কম, তাদের ওই পরাগরেণুগুলো বাতাসে উড়ে গিয়ে নাকের মাধ্যমেই হোক বা ওই শরীরে ঢুকে গিয়ে নাসাল পোর দিয়ে এই সমস্ত শরীরে ফুসফুসে বা লাং যেটা, সেইখানেতে এরা একটা অ্যালার্জি ধরনের বা হাইপার টেনশন যে অ্যাক্টিভিটি, এই বা একটু ইরাকশনস, গায়েতে তোমার লাল লাল হয়ে যাওয়া, এই ধরনের বিষয়টা হয়। শুধু যে পার্থেনিয়াম দিয়ে হয় তা নয়, অনেক গাছের পোলেন গ্রেন বা পরাগরেণু দিয়েই হয়, তার মধ্যে ছাতিম গাছও আছে। এবং ছাতিম গাছেরতে দেখবে যে ওই ছাতিম গাছের সিজনে, বিশেষ করে অক্টোবর নভেম্বরের ওই সিজনে, আমরা বিশ্বভারতী ক্যাম্পাসে গবেষণা করতাম, সেখানে দেখেছি ওই যখন বাড়ি আসতাম তখন ছাতিমের ফুল ফুটছে
এই চলে আসলাম। আর যাওয়ার ক্যাম্পাসে ফিরে গিয়ে দেখি তীব্র ঝাঁঝালো গন্ধ, গোটা ক্যাম্পাস ছাতিম ফুলে ভর্তি হয়ে গেছে। তো এই ছাতিম ফুল দিয়েও হয়, তবে মানব শরীরে এই সমস্যার কথা বললেন, হ্যাঁ, সরাসরি কৃষিক্ষেত্রে কোনো প্রভাব আছে না? সরাসরি কৃষিক্ষেত্রে এই সমস্ত গাছগুলো নিয়ে গবেষণা চলছে। এখন সেই রকমভাবে কংক্রিট এখনও কিছু বলা যাচ্ছে না। তবে ক্ষতির দিকটা যেমন আছে, আবার পার্থেনিয়াম থেকে কিছু উপকারী দিকগুলোও আছে। যেমন ল্যাকটোন বলে কিছু অর্গানিক কম্পাউন্ড সেখান থেকে তৈরি হয়, যেটা কিনা মানুষের কোনো রোগ সারাতে, জ্বর জ্বালা, এই সমস্ত ওই কম্পাউন্ডগুলো, ল্যাকটোন কম্পাউন্ডগুলো। সেই কম্পাউন্ডটা কি সরাসরি মানুষের শরীরে ইনহেল করলে হয় নাকি না সেটা থেকে ওষুধ তৈরি করা হয়? না, ওষুধ তৈরি করা হয়। মানে আমি সেটা ভালোর দিক বলছি, মানে খারাপ দিকও যেমন আছে। খারাপ দিক যেমন রেণুটা সরাসরি মানুষের কাছে খারাপ হচ্ছে, কিন্তু এটা ওষুধ তৈরি করে সেই ওষুধটা কাজে লাগছে, মানে এটা ইনডাইরেক্ট। এটা কি আগাছা গাছ বলা যেতে পারে? অবশ্যই আগাছা। তাহলে এই আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সব থেকে একদম নিয়ন্ত্রণের দিক থেকে কোন দিকটা বেশি কার্যকর? জৈবিক কোনো নাকি রাসায়নিক কোনো নিয়ন্ত্রণ? এগুলো তো জৈবিক, রাসায়নিক। জৈবিক দিয়েই তো বর্তমানে আগাছা হোক বা যে কোনো গাছই হোক, এই ছোট যে সমস্ত আগাছা ধরনের, সেগুলোকে জৈবিক উপায়ে কন্ট্রোল করাই সমীচীন। তবে চটজলদি করতে গেলে আমাদের তো এখন জৈবিক বা বায়োলজিক্যাল কন্ট্রোল অত খুব এখনও ছড়িয়ে পড়েনি, সবাই এটাকে ইজি অ্যাক্সেস করে না। সেই জন্য পেস্টিসাইডস বাজার থেকে কিনে আনলো বা ইনসেকটিসাইডস কিনে আনলো, যেটা খুবই ইজি, সেইগুলো দিয়ে হয় তাতে। তবে বায়োলজিক্যাল মেথড বা জৈবিক উপায়টাই বেশি ভালো। সে যেভাবে এই গাছের সংখ্যা বাড়ছে দেখবেন, বিভিন্ন লোকালয় তো আছেই বাড়ির আশেপাশে, এমনকি দেখবেন স্কুল, কলেজ, হসপিটাল, এই সমস্ত জায়গাতেও এই গাছ যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। তো সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কীরকম পদক্ষেপ নেওয়া, এগুলো নির্মূলকরণের জন্য আর কি কীরকম পদক্ষেপ নেওয়া উচিত বলে স্যার মনে করেন? এগুলো যেটা মূলত বলবো যে গাছগুলো যতদিন পর্যন্ত ফুল না হচ্ছে, মানে পরাগরেণু সৃষ্টি না হচ্ছে, ততদিন তো বিশেষ অসুবিধের কিছু নেই। কাজেই সেগুলো প্রশাসন থেকে বা সরকারি থেকে সেগুলো নির্মূলকরণ করতেই পারে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, মানুষজনকে ইনভলভ করে। ছাত্রছাত্রীরাও করলে কোনো অসুবিধের নেই যতদিন পর্যন্ত ফুল না হচ্ছে। আর ফুল হওয়ার পরে একটু গ্লাভস বা এই ধরনের সাবধানতা, নাসাল কিছু নাকে যাতে না ঢুকে যায়, সেই ধরনের করে এইগুলোকে কোঅর্ডিনেটেড ওয়েতে করা দরকার। মানে গাছগুলো গোটা দেশে একসঙ্গে তুলে ফেলে দিলাম, ইরাডিকেট করে দিলাম বা বার্ন করে দিলাম, পুড়িয়ে দিলাম, এইটা খুব যুক্তিযুক্ত বলে আমি মনে করছি না। কারণ প্রত্যেকটা প্রজাতি, সেটা হার্মফুল হোক বা বেনিফিশিয়াল হোক, তার কিছু না কিছু প্রকৃতিতে রোল আছে। তবে যেহেতু সেটা মানুষের শরীরে এইভাবে লোকালয়ে চলে আসছে, সেহেতু তো কিছুটা ওই যেখানে মানুষজন ঘনবসতি বা সাসেপ্টেবল মানুষজন আছেন, রোগ হসপিটালের আশেপাশে, সেসব জায়গায় ইরেডিকেশন দরকার। স্যার, পুরোপুরিভাবে এই গাছকে কি নির্মূল করা সম্ভব? পুরোপুরিভাবে খুবই কঠিন, এবং পুরোপুরিভাবে করাটা সম্ভব হলেও এটাকে ওভাবে না করাটাই সমীচীন। কারণ সেখান থেকে তো অনেক উপকারী কম্পাউন্ড তৈরি হয়, তার জন্য বিভিন্ন রকম রেসপন্সিবল জিন আছে। তো সেই জিনগুলো যদি প্রকৃতি থেকে হারিয়ে যায়, তাহলে সেই বেনিফিশিয়াল জিনগুলোও আমরা আর পাবো না। স্যার, যে কম্পাউন্ডটা বলছেন তৈরি হয়, সেই যে ওষুধ যেটা তৈরি, ওষুধ কি কাজে লাগে? সেগুলো জ্বরের কাজে লাগে, এই সমস্ত সাধারণ জ্বর জ্বালাতে ওগুলো ভালো হয়। স্যার, একদম সমাজের সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি এই গাছ সম্বন্ধে কি বার্তা দেবেন নিরাপদে থাকার জন্য? হ্যাঁ, যে সমস্ত অঞ্চলে খুবই এই সমস্ত গাছগুলো, পার্থেনিয়াম গাছগুলো বেশি জঙ্গল হয়ে, বিশেষ করে পরাগরেণু ফ্লাওয়ারিং সিজন যেখানে হচ্ছে, সেইখানেতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই বা গাছগুলোকে নির্মূলকরণ করা, তুলে ফেলা, পুড়িয়ে দেওয়া, বিশেষ করে ফ্লাওয়ারিংগুলো, এইটা করাটাই সমীচীন। এই যে লোকালয় অঞ্চল যেখানে ঘনবসতি মানুষের, বিশেষ করে হসপিটাল বা স্কুল এরিয়া, সেই সমস্ত জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করাই ভালো।
সেটা। অসংখ্য স্যার ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। স্যার আপনার নাম এবং পরিচয়। আমার নাম, আমি ডক্টর জীবন কুমার পাল। আমি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় কালীপুর এই জায়গার এই কলেজের একজন অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ বটানি। এই আমার পরিচয়। এই যে পার্থেনিয়াম গাছ পাশেই দেখা যাচ্ছে, এগুলো নির্মূল কিভাবে করা যাবে? এটা তো খুব ক্ষতিকারক। হ্যাঁ, অবশ্যই পার্থেনিয়াম এমনই মানে একটা আগাছা, এটা কিন্তু আমাদের দেশীয় আগাছা নয়, যে এই আগাছাটা এসেছে আমেরিকা থেকে। হ্যাঁ, এমনই একটা আগাছা যে আগাছা আমাদের ভারতের পরিবেশের সঙ্গে আর জল আবহাওয়ার সঙ্গে অত্যন্ত ভালোভাবে মিশে গিয়ে এর দিনের পর দিন যেভাবে বংশবিস্তার করে ছড়িয়ে পড়েছে, সেটা আমাদের কাছে খুবই সমস্যার তৈরি করছে। এই পার্থেনিয়াম যেটা দেখছেন, এই পার্থেনিয়ামের যে প্রত্যেকটা গাছে কমসে কম কয়েক হাজার ফুল ধরছে, এবং এই প্রত্যেকটা ফুল থেকে যে বীজ হবে, এক একটা মানে গাছ থেকে প্রায় হাজার হাজার বীজ হবে। হ্যাঁ, এই হাজার হাজার বীজ ছড়িয়ে পড়ে হাজার হাজার নতুন পার্থেনিয়াম গাছের জন্ম দেবে। এই পার্থেনিয়াম আমাদেরকে, এই যে ফুলের যে রেণু, এই রেণুগুলো মানুষের এবং গবাদি পশুর বা ছোট বাচ্চাদের নাকে ঢুকে যেমন মানুষের ক্ষেত্রে অ্যাজমার সৃষ্টি করছে, তেমনি গবাদি পশুর ক্ষেত্রেও বিভিন্ন রকম রোগের সৃষ্টি করছে। এই পার্থেনিয়ামের যে পাতার যে একটা যে মানে টক্সিক যে জিনিসটা রয়েছে, সেই টক্সিসিটিটা আমাদের হাতে লাগলে, চামড়ায় লাগলে সেটা একটা চুলকানির একটা মানে তৈরি করে। এই কারণের জন্য এটাকে ধ্বংস করা খুবই জরুরি। কিন্তু এর ধ্বংসের জন্য সরকারিভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে কোনো অভিযান চালানো হয় পার্থেনিয়াম নির্মূলের জন্য। তারপরেও দেখা যাচ্ছে যে পার্থেনিয়ামকে কিন্তু আমরা কোনোভাবে 100% নির্মূল করতে পারছি না। এর জন্য বিভিন্ন কেবলমাত্র সরকারকে, আমার যেটা মনে হয় যে সরকারকে এর জন্য কেবলমাত্র দায়িত্ব নিলেই হবে না, আমাদের সবাইকে, যেহেতু আমরা সমাজবদ্ধ জীব হিসাবে, আমাদের প্রত্যেক মানুষের উচিত যে এর নির্মূলের জন্য দায়িত্ব নেওয়া। ঘরের আশেপাশে, রাস্তায়, আনাচে কানাচে, যেখানে সেখানে পার্থেনিয়াম হয়ে খুবই মানে সমস্যার তৈরি করছে। কিভাবে নির্মূল করা যাবে? এর জন্য হাতে এঁকে কেটে বা এর জন্য যে কেমিক্যালগুলো যে কোনো যে হার্বিসাইড যেগুলো রয়েছে, সেই রকম হার্বিসাইড স্প্রে করে এটাকে নির্মূল করা যেতে পারে। কি ধরনের হার্বিসাইড দেওয়া যেতে পারে? যেমন গ্লাইফোসেট নামের হার্বিসাইড আছে, যে হার্বিসাইডটা অত্যন্ত, যদিও মানে খুব সাবধানে ব্যবহার করা উচিত, কারণ এটা অত্যন্ত ক্ষতিকারক একটা, মানে মানুষের জন্য খুব ক্ষতিকারক একটা কেমিক্যাল। এই কেমিক্যাল এই গাছের সবুজ অংশকে মানে নষ্ট করে দিতে পারে, এবং গাছ মারা যাবেও। ঠিক আছে, এছাড়াও রয়েছে এক ধরনের পোকা, যেটা কিনা জাইগোগ্রামা নাম। সেই পোকাকেও যদি আমরা এই গাছে তার ডিম ছাড়ি, তাহলে ওই পোকা লার্ভা অবস্থায় আসার পরে এর পাতাগুলো খেয়ে গাছের নরম অংশকে খেয়ে গাছকে মেরে দিতে পারে। কিন্তু সেই পোকা তো অন্য গাছেও খেতে পারে। হ্যাঁ, অবশ্যই, এটাও একটা সমস্যা। ওই পোকা অন্য গাছকেও খেতে পারে, যেটা আমাদের জন্য উপকারী গাছ হতে পারে। তাহলে খুব একদম সহজ পদ্ধতিতে এটাকে নির্মূলের উপায় কি আছে? সহজ পদ্ধতিতে এই মুহূর্তে যেটা নির্মূলের উপায়, সেটা হচ্ছে কেমিক্যাল স্প্রে ছাড়া উপায় নেই। কিন্তু যতক্ষণ না আমাদের ঘরের আশেপাশে যেগুলো আছে সেগুলোকে অন্তত হাতে করে বিয়ে করা, তারপরে সরকারিভাবে বা বেসরকারিভাবে বা কোনো এনজিও সংস্থার মাধ্যমে চেষ্টা করা উচিত। সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে, যাতে করে এই পার্থেনিয়ামের মতো একটা মানে আগাছা, যে আগাছা সমাজে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করছে, সেই আগাছাকে যেন বিভিন্ন উপায়, যেন কেমিক্যাল দিয়ে বা অন্য কোনো উপায়, যেন খুব সাবধানতা সহকারে যেন এটাকে নির্মূল করা যায়। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে
বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।